স্নাইপার রাইফেল কোত্থেকে এলো, তারপর পরই তার দপ্তর চেঞ্জ হয়ে গেল। কিছু ক্যাবিনেট কে 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 থাকতে পারে সেখানে? মনে করুন ওই সর্বময় ক্ষমতার অধিকারী, অন্যতম অধিকারী আসিফ নজরুল, একজন পরিবেশবিদ ছিলেন আমাদের সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান শুভ্র, ফাউজুল কবির, এরকম 4-5 জনের একটা কোর টিম। হ্যাঁ, তখন এরাই মনে হচ্ছিল সারা বাংলাদেশে প্রতিনিধিত্ব এরাই করছেন এবং ধরাকে সরাগান করছিল এরা। ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব একজন ভদ্র মানুষ, নির্বাচন কমিশন হিসেবে তার সুনাম আছে, যতদিন তিনি ডিফেন্সে কাজ করেছেন সেই সুনামও আছেন, এবং নিরাপত্তা বিশ্লেষক হিসেবে বলি বা সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে বলি আছে। দেখুন, তার সাথে আমার নিজেরও কথা হয়েছে, আমি নিজেও তার একটা ইন্টারভিউ করেছি। এখন এগুলো অফ দ্য রেকর্ড আমাকে বলেছে। এখন অফ দ্য রেকর্ড যেগুলো বলেছে সেগুলো বোধহয় বলা ঠিক হবে না, তবে আমি তার রেফারেন্স দিয়ে বলছি না। উপদেষ্টা পরিষদের এমন কয়েকজন ব্যক্তি আছেন যারা পদত্যাগও করতে চেয়েছিলেন। ডক্টর ইউনূসের যে দুষ্কর্মগুলো, অপকর্মগুলো, এবং এই যে কোর কমিটি বা কিচেন ক্যাবিনেটে যারা ছিলেন তাদের কয়েকজনের কৃতকর্মের কারণে এই যে নির্বাচন যে ডিলে করা হচ্ছিল, নির্বাচন দিবে না এমন একটি বিষয় ছিল। এবং কালের কণ্ঠ যেই ইন্টারভিউটি প্রকাশ করেছে, রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ যে ইন্টারভিউটি প্রকাশ করেছে, সেখানে তো নানান বিষয় এসেছে। তো সব কিছু মিলে ক্ষমতা দীর্ঘায়িত করার বিষয়টিও রাষ্ট্রপতির মুখ থেকে অনেকখানি বেরিয়ে এসেছে। সেই জায়গা থেকে এরকম কয়েকজনের চিন্তাভাবনা ছিল, বড় জোর খুব বেশি হলে যদি এপ্রিলের মধ্যে নির্বাচন না দেয় তারা ক্যাবিনেট থেকে বেরিয়ে আসবে, অর্থাৎ উপদেষ্টা পরিষদ থেকে তারা বেরিয়ে আসবে। ব্রিগেডিয়ার সাখাওয়াত তো সেই ব্যক্তি যিনি 8 তারিখে ওত নিয়ে সম্ভবত 10-11 তারিখে যখন আনসার পুলিশের আহত সদস্য এবং সাধারণ মানুষকে তিনি দেখতে গেলেন, দেখতে গিয়েই তো ওই মন্তব্য করেছিলেন যে 7.62 রাইফেলের গুলি কেন, এই স্নাইপার রাইফেল কোত্থেকে এলো, তারপর পরই তার দপ্তর চেঞ্জ হয়ে গেল। কোথায় দেওয়া হলো? যেখানে কোনো কাজ নাই তার মতো একজন স্মার্ট এবং অভিজ্ঞ মানুষকে দেওয়া হয় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে। তো তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, এরকম একটা ইন্টারভিউ তিনি বলেছেন যে আমি পদত্যাগ করতে চেয়েছিলাম, কিন্তু ডক্টর ইউনূস বলেছেন যে না, এখন কোনোভাবে করা যাবে না, যেহেতু উনি মুরব্বী মানুষ, তার কথা রাখলেন। কিন্তু আমি এটুকু জানি যে কয়েকজন উপদেষ্টা 4 থেকে 5 জন, 23 জনের মধ্যে 4 থেকে 5 জন, তারা টাইম ফ্রেমটি নিজেরা বেঁধে নিয়েছিল, যদি কিনা এপ্রিলের মধ্যে সর্বশেষ অবস্থা নির্বাচন না হয় তাহলে তারা বেরিয়ে আসবে। যেমনটা আমরা দেখেছিলাম ওয়ান রিভেন সরকারের আগে সুলতানা কামালরা বেরিয়ে এসেছিলেন, শফি সাহেবরা বেরিয়ে এসেছিলেন, ডক্টর আকবর আলী খান বেরিয়ে এসেছিলেন। এখন বিষয় হচ্ছে, আপনি ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবের কোন বিষয়টা জিজ্ঞেস করলেন যেন? মানে তিনি বলছেন যে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাইরে থেকে। হ্যাঁ, এখন কেউ তো ছিলেন যে ক্ষমতা দীর্ঘায়িত করতে হবে, এবং ধর্ম উপদেষ্টা তো বলেই ফেলেছিলেন যে আওয়ামী লীগ অবশিষ্ট সময় এই সরকার ক্ষমতা থাকবে, অর্থাৎ আওয়ামী লীগ যে লাস্ট তথাকথিত নির্বাচন করেছে 6 মাস ছিল, আরও 4.5 বছর থাকবে, এরকম দিবা স্বপ্ন তো অনেকেরই ছিল ক্ষমতা দীর্ঘায়িত করার, যার জন্য বিএনপি কখনো রণমূর্তি ধারণ করে, কখনো একটু তুষামদি করে, কখনো মিউ করে। হ্যাঁ, এখানে আমি দোষ দিচ্ছি না, বিএনপি যথেষ্ট ঠান্ডা মাথা পরিচয় দিয়েছে, তারেক রহমান যথেষ্ট চৌকস খেলা খেলেছেন, যদিও তার মধ্যে মিসফিল্ডিং হয়েছে, মানে ব্যাটিং ভালো করতে পারেননি, তারপরেও শেষমেশ নির্বাচনটা আদায় করতে পেরেছেন। এটা একটা সর্বগ্রাসী সরকার ছিল। আমি বলবো বাংলাদেশের ইতিহাসে যতগুলো, ইভেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যে মোস্তাক মন্ত্রিসভা, একটা মানে তল্পিবাহক মন্ত্রিসভা সিআইএর বা যুক্তরাষ্ট্রের, তারা তো কয় মাস ছিল, কয়দিন ছিল, এটা তার চেয়েও ভয়ঙ্কর। পুরো দেশ বিক্রি করে দিয়ে যেত যদি আর কয়েকদিন থাকতো। এই 1.5 বছরে পুরো বাংলাদেশকে তো উল্টে পাল্টে দিয়েছে, ছিঁড়ে খেয়েছে। দেখুন না এক এক করে কত রিপোর্ট বের হয়, আপনারাই বের করবেন, আমি বলে যাচ্ছি, কালের কণ্ঠ বের করবে, যেমন বেনজিরটা বের করেছিল না, সেরকম এই উপদেষ্টাদের তাদের যে ভেতরে কাহিনীগুলা, তাদের যে দুর্নীতি, কালে কণ্ঠ তো করবে, আরও অনেক পত্রিকায় করবে, একে একে বের হবে। কেবল তো একটু একটু করে আমরা মানে সিংহটা দেখছি, যে উপরিভাগ দেখছি। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম, মন ভালো থাক। যা ইচ্ছা তাই করে গেছে। মব তো কোনোদিন বাংলাদেশে ছিল না, ছিল হ্যাঁ, সেটার জনক তো ডক্টর ইউনূস। সেখান থেকে দুর্নীতি, একজন হাজার কোটি টাকা মালিক হয়েছেন এই 1.5 বছরে। আরে আওয়ামী লীগ যদি হাজার কোটি টাকা পাচার করে থাকে, আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টার অবশ্যই করেছে, কেউ করেছেনি,
তারা 15.5 বছর ধরে ইনকাম করতে করতে 1,000 কোটি টাকা পাচার করেছে। আর এরা তো 2 মাসের মধ্যে 1,000 কোটি টাকা পাচার করা শুরু করে দিয়েছে। এই যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া কিংবা আরও যারা ছিলেন ছাত্র সমন্বয়কদের মধ্যে মাহফুজ আলমেরটা ওইভাবে আসেনি। এই দুজনের বিষয়ে তো অনেক আগে থেকেই অন্যান্য দেশের বিভিন্ন মিডিয়াতে খবর আসতে শুরু করেছে যে বিটকয়েনে এরা টাকা রাখতে শুরু করেছে। বিটকয়েনে অমকের 1200 কোটি টাকা, অমকের 2400 কোটি টাকা, 3000 কোটি টাকা। আমরা যদিও ওই সব এখনও আমলে নেইনি, কিন্তু ওইগুলো যে পুরোপুরি রিউমার, এটি মনে করার কোনো কারণ নেই। অতএব আর মাত্র কয়েকটা দিন, যেদিন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন ইনি নজিরবিহীন নিরাপত্তাটি নিলেন, ইনি যে 1 বছরের জন্য বিশেষ প্রোটোকল নিলেন, SSF এর নিরাপত্তা বেষ্টনের মধ্যে থাকবেন, কেন 1 বছর? কেন? তার নিজের মবের ভয়, মবকে প্রশ্রয় দিয়েছেন। এটা তো প্রকৃতির নিয়ম, আপনি যতটুকু পানিতে নামবেন ততটুকু ভিজতে হবে, ইটকেলটি মারলে পাটকেলটি খেতে হবে। মবের মধ্যে আমি চাই না এরা কেউ মবের মধ্যে পড়ুক, এই উপদেষ্টা পরিষদের কাউকে বা সোকল প্রেস সেক্রেটারি, সাবেক প্রেস সেক্রেটারি শফিকুল আলম, আমি চাই না কাউকে ওই ধরনের কোনো ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। মানে সে সম্ভাবনা আছে কিনা? কিন্তু প্রকৃতি বলে তো, আমি আপনাকে এখানে আপনার প্রতি আমি অন্য কোনো ধরনের রুষ্ট আচরণ করে যাব, আমাকে সে ধরনের আচরণ আমাকে পড়তে হবে। হ্যাঁ, সো এরা যা করেছে 1.5 বছর পুরো 18 কোটি মানুষকে একটা শ্বাসরুদ্ধকর অবস্থা রেখেছে, পড়তে হবে না ওদেরকে সেই অবস্থার মুখে? আশঙ্কা রয়েছে, আমি চাই না, তবে আশঙ্কা রয়েছে। এবং সেই আশঙ্কা থেকেই তো ডক্টর মোহাম্মদ ইউনূস যমুনা থেকে বেরোনোর আগে তিনি সরকারি গেজেটের মাধ্যমে তিনি নিজের নামে ভিভিআইপি নিজেকে উল্লেখ করে বিশেষ সুবিধা আদায় করে যমুনা ছাড়লেন। মবের ভয়ে তো এটা স্পষ্ট। এবং এর আগে ওয়ান রিভেন সরকারের সময় ডক্টর ফখরুদ্দিন সাহেব তিনি 3 মাসের বিশেষ সুবিধা নিয়েছিলেন, নিরাপত্তার মধ্যে থাকবেন। সেখানে তিনি 4 গুণ বাড়িয়ে নিয়েছেন। কিসের এত ভয়? এবং এই উপদেষ্টারা দেখুন, আমাদের কথা আমি আপনার এখানে বোধহয় আরও অনেক জায়গায় বলেছি, আমরা নির্বাচনে যথেষ্ট কনফিউজড ছিলাম, নির্বাচন হবে না এবং হলেও নিরপেক্ষ হবে না, কনফিউশন আমাদের তো প্রকাশ করেছিলাম। নির্বাচনের আগের দিনও আমরা বলেছি যে নির্বাচন হবে কিনা। নির্বাচন আগের দিন, এটা তো ঐতিহাসিক নির্বাচন, যে একটা জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত একটা দেশের মানুষ ভাবছে যে নির্বাচন হবে কিনা। আর কোনো রাষ্ট্রে, বাংলাদেশ বাদ দিলাম, বাংলাদেশে তো নেই, পৃথিবীর আর কোনো রাষ্ট্রের এরকম এক্সাম্পল আছে যে নির্বাচন আগের দিনও ভাবতে হচ্ছে নির্বাচন হবে কিনা? এই হচ্ছে সেই সরকার। অতএব এই সরকারের 1.5 বছরের কেচ্ছা কাহিনী বলতে গেলে 15 বছরেও শেষ হবে না। এবং যেই চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে করেছে, এটা তড়িঘড়ি করে করেছে আমি বলবো না, এটা মাস্টার প্ল্যানের অংশ হিসাবে নির্বাচনের 3 দিন আগে করেছে। আমি প্রথমেই বলছিলাম যে এই চুক্তির মাধ্যমে বিএনপির ডানা ছেড়ে ফেলা হয়েছে। বিএনপি স্বাধীনভাবে কাজ করতে পারে কিনা আমরা যথেষ্ট পরিমাণ সন্দিহান। এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে বিএনপি কতটুকু কী করতে পারবে? শুধু যুক্তরাষ্ট্র তো নয়, এপাশে ভারত রয়েছে, আপনাকে তো ভারতকে খুশি রাখতে হবে, এটা বাস্তবতা। আপনি যতই স্লোগান দিন না কেন, দিল্লি না পিন্ডি, পিন্ডি না দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এসব ফালতু আবেগ জায়গা নিয়ে স্লোগান দিয়ে লাভ নাই। ওই সময় বলেছি, এমন না এই সরকার যাওয়ার পরে আমরা বলছি, তখনও বলেছি, এখনও বলছি। এবং এই যে আপনি ইরান ইস্যু নিয়ে শুরু করেছেন, বলেছে এই যে, আমি তো নাম উল্লেখ করতে চাই না, এই বিয়াদবগুলোর কেউ কি উল্লেখ করেছে ইরানের পক্ষে কথা বলেছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্টভাবে কেউ কথা বলেছে, স্লোগান তুলেছে? করেনি। আমি কাদেরকে মেন করতে চাচ্ছি আপনি বুঝতে পারছেন। এরা তো যুক্তরাষ্ট্রের নামে উচ্চারণ করেনি এখনো। তো যুক্তরাষ্ট্রের প্ল্যানিংয়েই তো এই আন্দোলন হয়েছিল, 5 আগস্ট আন্দোলন। যুক্তরাষ্ট্র তাদের বাপ মা। এই আন্দোলন তো আমাদের সমর্থন ছিল, আমরা চেয়েছিলাম শেখ হাসিনা সরকারের পতন ঘটুক। কেন চেয়েছিলাম? একটা নির্বাচিত সরকার আসুক, অতি দ্রুত বাংলাদেশ একটা সুস্থির জায়গায় যাক, সেটি চেয়েছিলাম। কিন্তু এই সাবেক ছাত্র সমন্বয়দের কেউ আমি সবার কথা বলছি না, তাদের মধ্যে কেউ অবশ্যই ভদ্রচিত রাজনীতি করার চেষ্টা করেছেন, কেউ আবার চরম বেয়াদবি করেছেন। এই বেয়াদবির কথা তো মির্জা ফখরুল সাহেব থেকে শুরু করে আরও অনেকে বলেছেন। আজকে যিনি কৃষিমন্ত্রী শামসুর রহমান দুদু ভাই, তারাও বলেছেন বেয়াদব। আমাদের কি নাম, আমাদের ছাত্রলীগ করতেন হাবিব ভাই তো টক সাথে ওপেন বলেছেন যে এই বেয়াদবদের সাথে কি কথা বলবো। হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি, এই জন্যই তাদের কথা শুদ্ধই আমি এদের কাউকে বেয়াদব বললাম। এই জন্য বললাম, আজকে সারা পৃথিবী তোলপাড় করে দিচ্ছে যুক্তরাষ্ট্র, সেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো শব্দ উচ্চারণ আছে? এবং এই যে শুল্ক চুক্তি, এই শুল্ক চুক্তি নিয়ে এরা কোনো কথা বলেছে?
এখন পর্যন্ত এই সাবেক ছাত্র উপদেষ্টা বা এনসিপির কোনো নেতা বা কিংবা জামাত শুল্ক চুক্তি নিয়ে এত কথা হচ্ছে, এরা কিন্তু সেই চুক্তি নিয়ে একটা টু শব্দ উচ্চারণ করেনি। বাংলাদেশের মানুষকে এত বোকা সমীকরণ মেলাতে যায় না, কারা কোন সুরে কথা বলছে, কারা কার তল্পি বাহক হয়ে কথা বলছে, কারা পিন্ডিকে বাস্তবায়ন করতে চায় দিল্লিকে নির্বাসনে পাঠানোর মাধ্যমে বা দিল্লিকে অ্যাভয়েড করার মাধ্যমে, এগুলো মানুষ বোঝে। আমরা যেমন দিল্লিও চাই না, আমরা পিন্ডিও চাই না, আমরা ওয়াশিংটনও চাই না।